নমস্কার সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। আজ আমি কথা বলবো আমার নিজের জেলা মালদাকে নিয়ে। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মালদার সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি কি দাঁড়িয়েছে আজ, আহ, সেই সমস্ত ব্যাপার নিয়ে আপনাদের সামনে বিশেষ করে আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে উপস্থিত হয়েছি। মালদা শুধুমাত্র একটি জেলা নয়, এটি উত্তরবঙ্গের রাজনৈতিক গেটওয়ে, কিন্তু থিরাসল উত্তরবঙ্গের। একসময় কংগ্রেসের শক্তি ঘাঁটি ছিল এই জেলায়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে গেছে। আজ মালদায় মূলত এক এক একটি বা ত্রিমুখী লড়াইয়ের জায়গা, টোটালি ত্রিমুখী লড়াইয়ের জায়গা, যেখানে বিভিন্ন শক্তি নিজেদের অবস্থান মজবুত করার চেষ্টা করছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম বা দেখেছি একটি বড় পরিবর্তন। আশা করছি আপনাদের মনে আছে। একটি দল প্রায় 53% ভোট পেয়ে ১২টি আসনের মধ্যে ৮টি আসন জিতেছিলেন, যেটা টিএমসি। আরেকটি দল প্রায় ৩৩% ভোট নিয়ে প্রধান বিরোধী শক্তি হয়ে উঠেছেন, যেটা বিজেপি। পুরনো শক্তিগুলো অনেকটাই পিছিয়ে বর্তমান পরিস্থিতিতে, তবুও তারা নিরলসভাবে তারা কিন্তু ফাইট করে যাচ্ছে। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আবার অন্য ছবি দেখা গেছে। কিছু এলাকায় পুরনো শক্তি ফিরে আসার ইঙ্গিত মিলেছে, বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়। আম, এর ফলে ২০২৬ সালের যে ভোট বা ভাগাভাগি একটি বড় ফ্যাক্টর হয়ে চলছে, মানে বর্তমান পরিস্থিতিতে। এবার আসি মালদার আসন আহ, বাস্তবতায়। এখন যদি আসল পরিপ্রেক্ষিতে বা ডেমোগ্রাফি অনুযায়ী যদি আমি যদি বলি, বাস্তব চিত্রটা কি? এই জেলায় প্রায় ৫১% মুসলিম এবং ৪৮% হিন্দু জনসংখ্যা রয়েছে। উত্তর মালদায় এসটি কমিউনিটি, তপশিল জাতি ও উপজাতির প্রভাব রয়েছে, বেশ ভালো রয়েছে। যেখানে আহ, দক্ষিণ মালদায় সংখ্যালঘু ভোটারদের প্রভাব বেশ বেশি। এই ভৌগোলিক বিভাজনই আসলে ভোটের ফল নির্ধারণ আহ, করে। এই যে ডেমোগ্রাফিক্যালি চেঞ্জ, যে সমস্ত জিনিস স্বাভাবিক রাজনৈতিক ইমপ্যাক্ট পড়ে। আরেকটি বড় বিষয় হলো গঙ্গা এবং ফুলহর নদীর ভাঙন, যেটা আহ, বিশেষ করে কিছু আমাদের বিধানসভা কেন্দ্রকে ভীষণভাবে প্রভাবিত করে ফেলেছে। হাজার হাজার পরিবার তাদের বাড়ি
জমি হারিয়েছে, এই মানুষগুলো এখন শুধুমাত্র ভোট নয়, তারা একটি ক্ষোভের প্রতীক কিন্তু। আ তারা কিন্তু বিভিন্ন জায়গায় দৌড়ে তারা বেড়ায়। কিন্তু তাদের শোনার কেউ নেই। যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে এটি বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠবে কিন্তু। সেই ক্ষেত্রে এসআইআর বা ভোটের তালিকা সংশোধন প্রক্রিয়াও একটি বড় ইস্যু এখন, বড় ফ্যাক্টর এখনকার সময়। বহু মানুষের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। আমি লাস্ট ভিডিওতেও বলেছি। আ বিশেষ করে পরিযায়ী শ্রমিকের মাধ্যমে, পরিযায়ী শ্রমিকদের মধ্যে আ মালদায় প্রায় ৫ লক্ষ মানুষ দেশের বাইরে কাজ করে। তাদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ, আ চ্যালেঞ্জিং ব্যাপার। উম অর্থনৈতিক দিক থেকে যদি বলি, যে আমি সেই সমস্ত আমি ৫ লক্ষ যে ভোট আ শ্রমিকের কথা বললাম, এটা আ ভারতবর্ষের বিভিন্ন স্টেটে কিন্তু তারা কাজ করেন। অর্থনৈতিক দিক থেকে মালদা পরিবর্তনের পথে। আর শিল্প এখন আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে শুরু করেছে, যেখানে আমাদের এখানকার যে আম এবং রেশম, আ আমি কিন্তু ওভারঅল মালদা ডিস্ট্রিক্টে এটা বলছি এখন বর্তমানে। নেক্সট ভিডিওগুলোতে আমি কিন্তু আ ব্লক ভিত্তিক, বিধানসভা ভিত্তিক সমস্ত কিছু, ভোট কোন দিকে সুইং হবে সে সমস্ত জিনিস রিলেটেড আমি কিন্তু বলব। আন্তর্জাতিক বাজারেও সেটার প্রভাব রয়েছে কিন্তু। জাস্ট বাজারে এখন পৌঁছাতে শুরু করেছে। আ লিমিটেড থিংস। এটি একটি নতুন আ সম্ভাবনা তৈরি করেছে কিন্তু। আ যা সঠিকভাবে কাজে লাগানো গেলে বড় ভোট ফ্যাক্টর হতে পারে। এটা যদি কেউ প্রতিশ্রুতি দেয় এই সমস্ত জিনিস। আ আন্তর্জাতিক বাজারে যে আমাদের যে আম বা রেশমকে পৌঁছে দিতে যদি পারে, সেটা কিন্তু অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে ভোটে। প্রতিশ্রুতি যদি দেই। অ নেক্সট যদি আমি বলি, আ সহজভাবে বললে মালদার ২০২৬ নির্বাচন নির্ভর করবে ৩ টি বিষয়ে। আ ভোট ভাগাভাগি, স্থানীয় সমস্যা এবং ভোটার তালিকার প্রভাব। শেষে একটাই কথা বলব, মালদার এই ১২ টি আসন শুধু সংখ্যা নয়, এটি উত্তরবঙ্গের আ নৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। প্রশ্ন একটাই, কে জিতবে নয়, কে সঠিকভাবে এই পরিবর্তনগুলোকে বুঝতে পারবে, সেটাই বোঝার ব্যাপার। আ নেক্সট ভিডিওগুলোতে আমি বলব আ আমাদের এই ১২ টি আসনের সমস্ত ডেমোগ্রাফিক্যাল আ ভোট সুইং এর ব্যাপারে। ২০২১ থেকে শুরু করে আমাদের ২০২৬ এ কোন দিকে কোন ভোট সুইং হবে, এটা খুবই ইন্টারেস্টিং হবে। এবং আপনি কমেন্টে জানাবেন আপনারা কোন বিধানসভা বা কোন আসনের ব্যাপারে আপনারা বিশেষ করে ডেটা ভিত্তিক জিনিস জানতে চান। ওকে, আজকে এতটুকুই। নমস্কার।